ইসলামিক টিভি, একটি সুন্দর পৃথিবীর জন্য। মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না? ও বন্ধু, মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না? ও বন্ধু, মানুষ মানুষের। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, মানবাধিকার অগ্রাধিকার অনুষ্ঠানে আপনাদেরকে সুস্বাগত জানাচ্ছি। আমি অ্যাডভোকেট মোহাম্মদ সাইদুল হক সাইদ। দেশে বিদেশে যারা মানবাধিকার অগ্রাধিকার অনুষ্ঠান দেখছেন, যারা মানবাধিকারের প্রতি অকুণ্ঠ সমর্থন জানাচ্ছেন, আইনের শাসন বাস্তবায়নের জন্য কাজ করে যাচ্ছেন, সর্বোপরি মানব কল্যাণে কাজ করে চলছে নির্লসভাবে এবং নির্যাতিত নিপীড়িত মানুষকে বাঁচানোর জন্য কাজ করে যাচ্ছেন, এবং যারা প্রতিহিংসা করেন, যারা দেশের দুশ্মন, যারা মানুষের দুশ্মন, যারা গণমানুষের শত্রু, সর্বোপরি মানবতার দুশ্মন, তাদেরকে যারা রুখে দেওয়ার জন্য অঙ্গীকারবদ্ধ, তাদেরকে অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকে মানবাধিকার অগ্রাধিকার অনুষ্ঠান। প্রিয় দর্শক, তৃণমূল পর্যায়ে মানবাধিকার সংরক্ষণ এবং বাস্তবায়নে কে কিভাবে কাজ করে চলছেন তার উপর অতিথিদের বক্তব্য নিয়েছেন আমাদের প্রতিবেদক কাজী মিজানুর রহমান মিস্টার। আসুন আমরা অতিথিদের বক্তব্য এবং প্রতিবেদন দেখি। আমি আমার দায়িত্বভার গ্রহণ করার পরে আমি চেষ্টা করে যাচ্ছি ফেনী পৌরসভার সকল নাগরিক সহ ফেনী জেলার সাধারণ মানুষের উন্নয়ন কিভাবে করা যায়, বিভিন্ন ব্যাপারে রাস্তাঘাট, অবকাঠামো, স্কুল কলেজ, বিশ্ববিদ্যালয় স্থাপন করা যায়, ফেনীতে কীভাবে মেডিকেল কলেজ স্থাপন করা যায়, এই ব্যাপারে আমার চেষ্টা অব্যাহত রয়েছে। আমি গত 6 মার্চ প্রধানমন্ত্রীর দপ্তরে গিয়ে ফেনীবাসী যাতে সাধারণ মানুষের লেখাপড়ার যাতে সমস্যা না হয়, ছেলে সন্তানেরা যাতে আমাদের ফেনীতে বসে লেখাপড়া করে, তারা সুশিক্ষা শিক্ষিত হয়ে মা বাবার যে প্রত্যাশা সেটা যাতে বাস্তবায়ন করতে পারে, সুনাম বয়ে আনতে পারে, সেই লক্ষ্যে আমি 2টি প্রোফাইল জমা দিয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী আশ্বস্ত করেছেন। আমি আমার বাবা মরহুম জলালউদ্দিন কমিশনারের নামে ব্লাড ব্যাংক স্থাপন করেছি আমাদের পারিবারিক অর্থায়নে। ইতিমধ্যেই আমার ব্যাংকের সকল কার্যক্রম চালু হয়েছে। এখন আমাদের ফেনীবাসী কাউকেও রক্তের অভাবে অকালে জীবন দিতে হচ্ছে না। ফেনীতে বসেই তারা তাদের প্রয়োজনীয় রক্ত সংরক্ষতে পাচ্ছে। মানুষের কর্মসংস্থানের জন্য একটা পথ খুঁজে বের করছি। এখানে অনেক লোকই কাজ করে, প্রায় 150 লোকের মতো। লোকদেরকে সহযোগিতা করার জন্য এই কর্মসূচি বের করি। বাংলাদেশের আনাচে কানাচে সব জায়গাগুলোতে হিউম্যান রাইটস যেভাবে দেশে নিচ্ছে, হাসিম ব্রিক্সের থেকে অভিনন্দন জানাচ্ছি। বর্তমানে পরিবেশের অধিদপ্তর পরিবেশের উপর একটা চাপ সৃষ্টি করছে, এদিকেও আমরা লক্ষ্য রাখছি, কারণ আমাদের পাঠাটা ছিল জিগজাগ পাঠা। সরকার যেভাবে পরিকল্পনা করতেছে, যেসব রোডম্যাপ সরকারের সফল হয়, সেই জন্য আমরাও সহযোগিতা করতেছি, কারণ সরকার একা কিছু করা সম্ভব না। মানুষ জনগণকে আমরা করতে হবে, সবাইকে নিয়ে দেশ আমাদের ছাড়া কখনো গঠিত হবে না। আমি ব্যক্তিগতভাবে সচেতন থেকেই অনেক দরিদ্র অসহায় মানুষ আছে, তাদেরকে আইনগত সহায়তা দেয়া এটা আমার কর্তব্য বলে আমি মনে করি এবং প্রায়শই সেটা আমি দিয়ে থাকি। আমি প্রথমেই যেটা বলতে চাই, মানবাধিকার এটা একটা বিশাল সেন্স। আমি বলবো যে প্রথমত ধরেন আমাদের সংবিধান স্বীকৃত যে মানবাধিকার, আইনের আশ্রয় লাভের কথা বলছেন, হ্যাঁ অবশ্যই সেটাও একটা মানবাধিকার। আইন সচেতনতার সৃষ্টি করা, সেটাও নিশ্চয়ই মানবাধিকারের। সামগ্রিকভাবে মানবাধিকার অনেক বিশাল সেন্স, অনেক বড়। তো সংকীর্ণভাবে যদি আমরা মৌলিক মানবাধিকারের কথা বলি, আইনের আশ্রয় লাভের কথা বলি, মোটের উপর তৃণমূল পর্যায়ে সেটা বিস্তৃতি লাভ করেন। তো সমাজের বিভিন্ন পেশাজীবী যারা আছেন, যার যার অবস্থান থেকে সবাই সম্মিলিত করে এই মানবাধিকার আন্দোলনটা অনেক দূরে এগিয়ে যাবে। সোনাগাজীর মতিগঞ্জ বাজার থেকে বিশিষ্ট প্রবাসী ব্যবসায়ী মোশাররফ হোসেনের ছেলে নাজমুল হোসেন রাকিবকে গত 29 অক্টোবর দুর্বৃত্তরা হত্যার উদ্দেশ্যে অপহরণের পর ওই দিনই রাত 2টায় চট্টগ্রাম পতেঙ্গা এলাকা থেকে সোনাগাজী থানা পুলিশ উদ্ধার করে, কিন্তু রহস্যজনক কারণে অদ্যাবধি কেউ গ্রেপ্তার হয়নি। অন্যদিকে মামলা প্রত্যাহারের জন্য আসামিরা বাদীকে হুমকি দিচ্ছে মর্মে বাদীর পরিবার থেকে হিউম্যান রাইটস সিভিল সোসাইটির কেন্দ্রীয় চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ সাইদুল হক সাইদের বরাবরে অভিযোগ করা হয়। সংস্থার অতিরিক্ত নির্বাহী পরিচালক ঘটনার সত্যতা জানার জন্য সরজমিনে গেলে মোশাররফ হোসেন বলেন, ছেলেকে এভাবে অপহরণ করে বারবার নির্যাতন করতেছে, আমি এটার সুষ্ঠু বিচার চাই।
আমাদেরকে বিভিন্ন রকমের সন্ত্রাসীরা হুমকি দিচ্ছে, সমাজতা করতে হবে, না হলে আমাদেরকে মেরে ফেলবে। আমরা মাননীয় জেলা প্রশাসক, এসপি সাহেব এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ প্রশাসনের কাছে, র্যাফের কাছে আমার আকুল আবেদন, আমি যেন সুষ্ঠু বিচার পাই। স্থানীয় লোকজন জানান মোশাররফ হোসেনের সোনাগাজীতে পেট্রোল পাম্প রয়েছে, কিন্তু একদল যুবক প্রায় প্রতিদিন পেট্রোল পাম্পে এসে জোর করে মোটরসাইকেলে তেল নিয়ে যায়। এই অবস্থায় 15 দিন আগে পেট্রোল পাম্পটি তারা বন্ধ করে দিতে বাধ্য হন। পেট্রোল পাম্প বন্ধ করে দেয় ওই যুবকরা ক্ষুব্ধ। রাকিবের চাচা জানান গত রোজার ঈদের কয়েকদিন আগে রাকিবকে শেখ সুমন, জহির সহ একদল যুবক অপহরণ করে সোনাগাজী কলেজের একটি কক্ষে আটক করে রাখে। পরে তার পরিবারের কাছ থেকে 20,000 টাকা মুক্তিপণ নিয়ে তাকে ছাড়া হয়। অপহৃত যুবক রাকিব ও তার মা জানান, আমাকে সোনাগাজী হাই স্কুল ভিতর নিয়ে যায়, আমাকে মারধর করে এবং অটো থেকে চাঁদা চায়। এখন আমাদের ছেলে আমাদেরকে হুমকি দিচ্ছে, আমার ছেলেকে হুমকি দিচ্ছে নিরাপত্তার জন্য। আমরা পুলিশের কাছে বা সবার কাছে আবেদন করতেছি। হিউম্যান রাইটস সিভিল সোসাইটি মনে করে আইনের সুফল লাভ করা এবং মৌলিক মানবাধিকার রক্ষা অর্জন প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার। এক্ষেত্রে অত্র সংস্থা, ফেনী জেলার প্রশাসক এবং পুলিশ সুপারের উক্ত বিষয়ে আশু হস্তক্ষেপ কামনা করছে। প্রতিবেদক কাজী মিজানুর রহমান মিস্টার, ফেনী, মানবাধিকার অগ্রাধিকার ডেস্ক। দর্শক, আইনের শাসন এবং মানবাধিকার বাস্তবায়নে শিক্ষার গুরুত্বের উপর গুরুত্বপূর্ণ কথা বলেছেন আশরারুল হাসান আশু। আইনের শাসন প্রতিষ্ঠায় সাংস্কৃতিক কর্মীদের ভূমিকা অনেক, কারণ হলো আইন প্রয়োগকারী সংস্থা সবসময় আইনের নিজস্ব গতিতে চলতে পারে না, বা আইনকে সবকিছু আইনের আওতায় আনতে গেলে অনেক কিছু নজর এড়িয়ে যায়, যেগুলো হলো আমি একটা ঘরের ভিতরে যদি অপরাধ করি, সেই অপরাধটা কিন্তু আইন আমাকে দেখে না। কিন্তু যারা সংস্কৃতি নিয়ে চর্চা নেওয়া থাকে, তাদের ভিতরে একটা সুস্থ মন মানসিকতা কাজ করে। এই সুস্থ মন মানসিকতা অনেক অপকর্ম থেকে নিজেকে দূরে রাখার একটা সহায়ক শক্তি হয়। এবং এই সুস্থ মানুষগুলো যদি সাধারণ মানুষের সাথে যখন চলে, তার এই আচরণটা প্রভাবিত করে সেই মানুষটাকে। একটা খারাপ লোককে আমরা একটা বদ্ধ করে বসে আছি, ইচ্ছা করলে 10-5টা খারাপ লোক হলে একটা নেশার আয়োজন হইতে পারে, একটা অপসংস্কৃতি না কথা হইতে পারে, একটা ধরেন কারো বিরুদ্ধে একটা কূটকৌশলের আয়োজন হতে পারে। কিন্তু একটা সাংস্কৃতিক কর্মীরা যদি এখানে অবস্থান করে, এখানে 2টা বাজে ছেলে থাকলেও সে কিন্তু এটার প্রশ্রয় পাবে না এবং সে ভালো হওয়ার লক্ষ্য চেষ্টা করবে, সাংস্কৃতিক কর্মীর প্রভাবে প্রভাবিত হবে। তো অতএব এটা আইনের শাসন প্রতিষ্ঠার সহায়ক শক্তি। দর্শক, আইনের শাসন, মানবাধিকার এবং মানবাধিকার সংরক্ষণ এবং বাস্তবায়নের উপর গুরুত্বপূর্ণ কথা বলেছেন আমাদের আজকের পর্বের কয়েকজন অতিথি। তাদের বক্তব্য নিয়েছেন আমাদের প্রতিবেদক ইএম আকাশ। গত 8ই নভেম্বর দুপুর আনুমানিক 2টায় চাঁদপুর জেলার সারাসি থানার নরিমপুর গ্রামে মোবারকের উপর পরিকল্পিত হামলা হয়। এতে তার উপর মানবাধিকার লঙ্ঘিত হয়। উনি বর্তমানে সারাস্তি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায়। আমরা এখন ওনার সাথে হাসপাতালে বসে কথা বলবো। তারা হলো বিবাদী মোখলেসুর রহমান, খলিল, নবী, ইসমাইল। মোখলেসুর রহমান বাড়িতে আসার পথেই মাঝামাঝি দৃশ্যে যখন আসার পরে বুঝজনি ইসমাইল বললো কি বুঝজনি ধর মাঝখান থেকে, বুঝলেন দোনো ফাঁক থেকে আইসাই তারা মানে মাঝখানে রেখাই এই লাঠিটিয়া মানে আমারে মারধর করছে। পুরোপুরি কুলিত ছিল, তাদের অস্ত্র ছিল লাঠি, কালো লাইটগুলা মাইট খাইছে এবং প্লাস সাক্ষী একজন বুঝজনি উনি ধরতে আসছে, ওনারাও মার দিচ্ছে। যখন আপনাকে আক্রমণ করে তখন আপনার পাশে কে ছিলেন? আপনার সাথে কেউ ছিল না? কেউ ছিল না, মানে একাই ছিলাম। আমরা এখন কথা বলবো কর্তব্যরত ডাক্তারের সাথে। মোবারক হোসেন সাহেব গত 8ই নভেম্বর সারাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে মাথা এবং কপালে জখম নিয়ে আসে। আমি তাকে চিকিৎসা করি, প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরে তাকে হাসপাতালে ভর্তি করছি। মোবারক উপর হামলার ব্যাপারে কথা বলেন প্রত্যক্ষদর্শী মাইনুদ্দিন। তারা পরিকল্পিতভাবে মোবারকের উপর অতর্কিত হামলা করে। তার ছেলে এবং মোবারক, ইসমাইল, এরা তাকে নুরনবীর রড দিয়ে আঘাত করে, আর ইসমাইল কাঠের আদল দিয়ে আঘাত করে। নুরনবীর মা কি করে, মোবারকের পরনের লুঙ্গিটাকে টেনে খুলে দেয় তাকে দুর্বল করার জন্য। এই মুখলেস এবং মুখলেসের ছেলেরা মানে তাদের অর্থ এবং বাহু শক্তির কারণে তারা এই কাজগুলো করে যাচ্ছে। এ ব্যাপারে কথা বলেন তার স্ত্রী। তারা সব সময় আমাকে উঠবে জুলুমি করে, আমার ছেলে করে মারে, আমার স্বামীরে মারে। সব সময় তারা মারে মুখলেসের রহমানরা, মুখলেসের ছেলে মেয়ে পরিবার সপরিবার। আমার বাবা লাগে, রাকিবকে লাথি দিছে, লাথি দেওয়ার পর তারা বাগান থেকে অ্যাটাক করে কেউ আদল, কেউ স্ক্রুড্রাইভার, কেউ রড, কেউ অনেক পরিবার অনেক কিছু নিয়ে আব্বাকে আক্রমণ করে। নূরনবী, ইসমাইল, খলিল, হের মা, হের বাপ, হেরা 7 জন, তারা সবাই
চতুর্দিকে তুন ফিরতেছে, তার বাপেরও ফিরে তারাও ফিরে। আমরা মুখলেসুর রহমানের ঘরে গেলাম এবং যে উনি যে হিউম্যান রাইটসের সাংবাদিকে আসছে শুনতে পেরে উনি দরজা খুলে উনি এখান থেকে গন্তব্য চেঞ্জ করেন। মোহাম্মদ নুরুল আমিন বাকের সাহেব জন্ম নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলার ৬ নং নাটেশ্বর ইউনিয়নে। তিনি গ্রিন ডেল্টা হাউজিংয়ের চেয়ারম্যান। তিনি সবসময় মানবাধিকার নিয়ে কাজ করেন। সমাজের সকল শ্রেণী মানুষের সুখে দুঃখে তিনি পাশে থাকেন। ওনার সহযোগিতা পেয়ে সমাজের সকল শ্রেণীর মানুষদের সাথে ওনার ভালো সম্পর্ক গড়ে উঠেছে। তিনি এরই মধ্যে বয়স্ক মহিলাদের জন্য ৬ নং নাটেশ্বর ইউনিয়নে একটি মাদ্রাসা স্থাপন করেছেন, যার কাজ প্রায় শেষ। এখানে মহিলারা ইসলামিক কারিকুলামের মাধ্যমে শিক্ষা গ্রহণ করতে পারবেন, যার মাধ্যমে শিক্ষাক্ষেত্রে মানবাধিকার সুন্দরভাবে ফুটে উঠবে, তিনি তা আশা করেন। এছাড়াও গ্রামের মানুষদের নামাজ আদায়ের সুবিধার জন্য তিনি বটতলী বাজার একটি মসজিদ স্থাপন করেন। এছাড়াও তিনি বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসায় মানবাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে নগদ অর্থ ও সহযোগিতা করে থাকেন। তিনি সবসময় দারিদ্র মানুষদের সেবা করে যাবেন। এছাড়াও তিনি অর্ধ কোটি টাকা ব্যয় করেছেন বজরা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের উন্নয়নমূলক কার্যক্রমের জন্য। এর মাধ্যমে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পড়াশোনার মান উন্নয়ন এবং শিক্ষাক্ষেত্রে যে মানবাধিকার তা অক্ষুণ্ণ থাকবে। বাকের সাহেব মনে করেন যে মানবাধিকার নিয়ে কাজ করলে ওনার নিজ থেকে অনেক ভালো লাগে, তাই প্রতিনিয়ত তিনি মানবাধিকার নিয়ে কাজ করে থাকেন। তিনি আশা করেন মৃত্যুর আগ পর্যন্ত মানবাধিকার নিয়ে কাজ করবেন। ইয়াম আকাশ, মানবাধিকার অগ্রাধিকার ডেস্ক। দর্শক, আমরা কথা বলছি গ্রিন ডেল্টা হাউজিংয়ের চেয়ারম্যান সাহেবের সাথে। মানবাধিকারের কাজ হলো মানুষের সেবা, মানুষকে সচেতন করা, মানুষের উন্নয়নমূলক কর্মকাণ্ড করা, দুর্দিনে মানুষের পাশে থাকা এবং মানুষকে কিভাবে মানুষের জীবনে গঠন করতে পারে, অন্যের জীবনকে সহযোগিতা করতে পারে, এটাই হলো মানবাধিকারের কাজ। বাংলাদেশের প্রতিটি অঞ্চলে তারা যাচ্ছে, এতে করে সমাজের মানুষ উন্নত হবে এবং এই টিভির সাক্ষাৎকার এবং টিভির প্রচারণা মানুষ দেখবে, শিখবে, উন্নয়নমূলক গঠনমূলক কাজ তারা করতে পারবে, এই বলে আমার মত। এখানে বয়স্ক মহিলা ইসলামী ট্রেনিং সেন্টার, এই সেন্টারে মহিলাদেরকে আমরা ইসলামিক বিষয়, বিভিন্ন বিষয় ইসলামের ট্রেনিং দিব তাদেরকে, তারা যেন তাদের পরিবার পরিজন নিয়ে ইসলামিক নিয়ম নীতিতে চলতে পারে, সেই ধরনের ট্রেনিংগুলো এখানে হবে। ইসলামের বিভিন্ন বিষয় তাদেরকে শিক্ষা দেওয়া হবে, এটাই এই জন্যই এটা নিয়ে যা ওনারা হয়তো আগে পায় নাই। হ্যাঁ, দেখা গেছে সমাজে একটা মেয়ে অপ্রাপ্ত বয়সে তারা ইসলামী কোরআন শরীফ শিখে বা ইসলাম সম্বন্ধে তাদের জ্ঞান থাকে না, বিয়ে শাদীর পর এগুলো ভুলে যায়, তাদের জন্যই এই ইসলামী ট্রেনিং সেন্টার বয়স্ক মহিলাদের। পরিবার পরিজন কিভাবে একটা পরিবারকে চালাবে, কিভাবে ছেলে সন্তানদেরকে ইসলামিক নিয়ম কানুনে রাখবে, এই জন্যই আমার এই চিন্তাধারা। আমরা আশা করি কবে উদ্বোধন হবে? এটা জানুয়ারির দিকে এটা উদ্বোধন করতে। এই উদ্যোগটা আপনি কত সালে নিয়েছিলেন ইসলামিক সম্বন্ধে? যেহেতু এটা আমার দীর্ঘ গবেষণা, আমি তো ইসলামিক বিষয়ে একটা সহজ আমল নাকি বেশি একটা বই লিখছি বিভিন্ন সময়। আমি দেখছি সমাজে দেখা যায় ইসলাম সম্বন্ধে অনেকেই অনেক কিছু জানে না। শিশুকালে দেখা যায় মাদ্রাসায় যায়, যখন বিয়ে শাদী হয়ে যায় তখন ইসলামের কিছু জানা থাকে না। তাই আমার চিন্তা হলো এদেরকে যদি ইসলামিক বিষয় জ্ঞান দিই তাহলে তারা সমাজে এই উন্নত জীবন যাপন করতে পারবে এবং ইসলাম সম্বন্ধে জানবে এবং তাদের পরিবারকে সুন্দরভাবে গোছায় চালাতে পারবে। দর্শক, আমরা কথা বলছি লাকসাম পৌরসভার প্যানেল মেয়র 1 মোহাম্মদ বাহারউদ্দিন বাহার সাহেবের সাথে। লাকসামের একটা ঐতিহ্য এবং সুনাম আছে, সেটা হলো যে এক সময়কার আগেকার সময় আমরা শুনেছিলাম যে কত লাকসাম কত বাত্তি, সেই লাকসামের জায়গা হলো এই লাকসাম। আমি যখন 2001 সনে নির্বাচিত হই তখন আমি আমার পোস্টারিংটা আমি করেছিলাম তরুণ সমাজ কর্মী হিসেবে। তো আমি তখন থেকেই আমি সমাজের সাথে জনগণের সাথে সম্পৃক্ত ছিলাম এবং সমাজের সাথে সম্পৃক্ত থাকার কারণে আমি সমাজের অনেক কাছে চলে যেতে পেরেছি। আর এই কাছে যাওয়ার কারণে জনগণের হৃদয়ে আমার স্থান করে নিতে পেরেছি আমি। সেই জন্যই জনগণ আমাকে দুবার নির্বাচিত করেছে। আমি কোনো টাকার বিনিময়ে ভোট কিনে নির্বাচিত হই নাই, ভোটার বাক্সা লুট করে নির্বাচিত হই না। আমি কিন্তু জনগণের অন্তর থেকে, জনগণ ফেয়ার ভোটে, জনগণের
মানে আপন মনে আমাকে ভোট দিয়ে বিপুল ভোটে আমাকে নির্বাচিত করছে। দিন আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখে, আমি ততদিনে এই মানবতার সেবা আমি করে যাব এবং বড় কোনো উচ্চ বিলাসিতার আমাদের কোনো চিন্তা ভাবনা নাই এবং আমরা কোনো বড় ধরনের কোনো ব্যবসা বাণিজ্য করি না, কোনো রকমের খেয়ে পরে বেঁচে আছি। আর এই সমাজের মানবতা, সমাজের মানুষের ভালোবাসা নিয়ে আমরা বেঁচে থাকতে চাই, এটাই হলো আমাদের চাওয়া এবং পাওয়া। খুব আনন্দ গণমুহূর্তে সুন্দর নির্বাচন হচ্ছে। নির্বাচনের মাধ্যমে কি ফলাফল আশা করা যায়? আশা করি এখানে 3টি প্যানেল হয়েছে, আমাদের প্যানেলের নাম নতুন ধারা পরিষদ, এটা বিপুলভাবে বিজয়ী হবে, এটা আমার প্রত্যাশা এবং সাধারণ ভোটারদের মধ্যে এই উচ্ছ্বাসটি দেখা যাচ্ছে। কি সিস্টেমে ভোটটা কেনেছে, কোনো প্রতীক মার্কা নিয়ে? না, এটা প্রতীক না, পয়েন্টের উপরে, অর্থাৎ 35 জনকে ভোট দিতে পারবে, কম বা বেশি দিতে পারবে না, দিলে ভোটার তার ভোট ব্যালট পেপারটাই বাতিল হয়ে যাবে। 35-এর বেশি হবে না, কম হবে। আমরা এখন কথা বলবো প্রস্তুত প্রকাশক 2011 সাল নির্বাচন নিয়ে। মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে কিনা, সুস্থ ইলেকশন হচ্ছে কিনা, এই বিষয়ে সাধারণ জনগণের মতামত চাবো। কেমন হচ্ছে এখানে ভোট? খুব সুষ্ঠুভাবে হচ্ছে এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় সুষ্ঠুভাবে হবে। আচ্ছা, ভোট অতি সুন্দর হচ্ছে এবং শৃঙ্খলাভাবে হচ্ছে, কোনো এখানে বিশৃঙ্খলা নেই। আমরা সুন্দরভাবে হওয়ার আশঙ্কা আছে না, আমরা কোনো বিশৃঙ্খলা আশা করছি না। এই জন্য পুস্তক বিক্রেতা সবাই শিক্ষিত লোক, আমরা শিক্ষিত লোক ভোট দিতে আসছি। আপনি এখানে কেন আসছেন? এখানে যে আসছেন, উপস্থিত আছেন কেন? আপনাদের কি হচ্ছে? আমাদের বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির ত্রিবার্ষিক নির্বাচন, আজকে আমরা ভোট দিতে আসছি স্বতঃস্ফূর্তভাবে সারা বাংলাদেশ থেকে। আপনি কি ভোটার? জি, আমি ভোটার এবং প্রার্থী। জি, নির্বাচন কেমন হচ্ছে? নির্বাচন ভালো হচ্ছে। আমি এখনো দিই নাই, আমি দেবো, একটু ভোট দিতে যাচ্ছি। আমার প্যানেল হচ্ছে আবু তাহেরের নেতৃত্বাধীন সম্মিলিত পরিষদ, অর্থাৎ আমার নেতৃত্বে একটা পরিষদ গঠন করা হয়েছে। প্রধানমন্ত্রীকে বলে দেন, মাননীয় শিক্ষামন্ত্রীকে বলে দেন, সারা দেশ থেকে আমার পুস্তক ব্যবসায়ীরা এসেছে শিক্ষার আলো নিয়ে, শিক্ষার সংবাদ